আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর অমিত কুমার শিকদার। প্রতি বছরই দেখি যে একটা বড় সংখ্যক বাংলাদেশি স্টুডেন্টরা আসলে ইউএসএ তে আসে পিএইচডি করতে, মাস্টার্স করতে, কিছু স্টুডেন্ট আসে ব্যাচেলার্স করতে। বুয়েটে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং দিয়ে তো আপনার যাত্রা শুরু হয়েছিল। এখান থেকে এই যে সাইবার সিকিউরিটি, আইওটি সিকিউরিটি, ম্যালওয়্যার অ্যানালাইসিস এবং এআই জেনারেটেড সিস্টেমের দিকে এগিয়েছেন। এই পরিবর্তনের পিছনে সবচেয়ে বড় প্রেরণা কি ছিল? যাত্রাটা অবশ্যই খুব সহজ ছিল না। স্যার, আপনি তো ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করেছেন। তো পিএইচডি তে আপনার মূল ফোকাস ছিল স্মার্ট ডিভাইস এন্ড অ্যাপ্লিকেশনের সেন্সর সিকিউরিটি নিয়ে। সেই সময় কোন বাস্তব সমস্যা বা ঘটনা আপনাকে সবথেকে বেশি প্রভাবিত করেছিল? আমার যখন পিএইচডি শুরু হয় 2015 সালে, তখন স্মার্ট ডিভাইস এতটাও নতুন কিছু ছিল না। বাংলাদেশের শিক্ষার্থীদের ভিতরে এই সাইবার সিকিউরিটি বা এআই নিয়ে কাজ করার অনেক আগ্রহ রয়েছে, কিন্তু আমাদের দেশে তো এই বিষয়গুলোতে কাজ করার কোনো অপরচুনিটি নেই। তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে এই সাইবার সিকিউরিটি বা এআই জেনারেটেড বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য কি দিক নির্দেশনা দিবেন? একটা জিনিস আমি সবসময় দেখছি, বাংলাদেশের আন্ডারগ্রেড স্টুডেন্টরা আমি বলবো এখনো 2-3 বছর পিছিয়ে আছে ইউএস এর স্ট্যান্ডার্ড থেকে। তো আমি বলবো যে হ্যাঁ, যদি একটা দুটো সেমিস্টার খারাপ হয়ে যায় সেটার জন্য ভেঙে পড়ার কোনো কিছু নেই। বিজ্ঞানী.org-এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর অমিত কুমার শিকদার। আমরা স্যারের সাথে আজকে সাক্ষাৎকারের প্রতি সম্পর্ক করবো এবং স্যারের শিক্ষা জীবন, স্যারের পরবর্তী জীবন সম্পর্কে ধারণা নিব এবং আমাদের দেশের তরুণদের শিক্ষা সম্পর্কে এবং বিদেশের উচ্চশিক্ষা সম্পর্কে স্যারের পরামর্শ গ্রহণ করবো। এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর অমিত শিকদার। আমি স্যার, আমাদের সাথে স্যার কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। বিজ্ঞানী.org-এর সাথে যুক্ত হয়ে আপনার কেমন লাগছে যদি একটু সংক্ষেপে আমাদেরকে জানাতেন। আসলে আমি আসলে এই ইনিশিয়েটিভ সম্পর্কে জানতাম না, এবং আমি যখন প্রথম শুনলাম আমার আমার এলাকায় রেজা ভাই থাকেন। উনি হচ্ছে ডিময়েন্স এরিয়াতে ড্রেক ইউনিভার্সিটি প্রফেসর। উনি মূলত আমাকে অ্যাপ্রোচ করলো যে বিজ্ঞানী.org বলে এরকম একটি প্ল্যাটফর্ম আছে, যেখানে বাংলাদেশের আন্ডারগ্রেড ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে ইউএস এর প্রফেসরদেরকে পৌঁছে দেওয়ার একটা প্ল্যাটফর্ম হিসেবে এটা ইউজ করে। তো আমি আসলে একটু সারপ্রাইজ এবং সত্যি খুবই আনন্দিত হয়েছি যে এরকম একটা প্ল্যাটফর্ম এক্সিস্ট করে। অনেকদিন ধরে আমার আসলে এটা ইচ্ছা ছিল যে আমি নিজেও পার্সোনালি অনেক চিন্তা করছিলাম যে কিভাবে বাংলাদেশে আন্ডারগ্রেড স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া যায়, আমাদের এখানে কি ধরনের রিসার্চ হচ্ছে, কি ধরনের ফ্যাসিলিটিস ইউএস ইউনিভার্সিটি গুলো প্রোভাইড করছে। সো বেসিক্যালি আমরা প্রতি বছরই দেখি যে একটা বড় সংখ্যক বাংলাদেশি স্টুডেন্টরা আসলে ইউএসএ তে আসে পিএইচডি করতে, মাস্টার্স করতে, কিছু স্টুডেন্ট আসে ব্যাচেলার্স করতে। আমরা চাই যে আরো বেশি স্টুডেন্ট ইউএসএ তে আসুক, আমাদের ইউনিভার্সিটি গুলোতে জয়েন করুক এবং আমাদের রিসার্চে আমাদের সাথে একসাথে কোলাবোরেট করুক। আমরা সবসময় চাই যে বাংলাদেশ এভাবে এগিয়ে যাক। তো এই কারণে বিজ্ঞানী.org এর সাথে যুক্ত হয়ে এবং এই প্ল্যাটফর্মটাকে জানতে পেরে আমি আসলে খুবই আনন্দিত হয়েছি, এবং আজকে আসলেই আমি খুব আনন্দিত ফিল করছি যে আমি আমার রিসার্চ এবং আমার জার্নিটা আসলে সবার সাথে শেয়ার করতে পারবো। ধন্যবাদ স্যার, আমাদের সাথে আপনার বিজ্ঞানী.org-এর যাত্রাটি শেয়ার করার জন্য। বুয়েটে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং দিয়ে তো আপনার যাত্রা শুরু হয়েছিল। এখান থেকে এই যে সাইবার সিকিউরিটি, আইওটি সিকিউরিটি, ম্যালওয়্যার অ্যানালাইসিস এবং এআই জেনারেটেড সিস্টেমের দিকে এগিয়েছেন। এই পরিবর্তনের পিছনে সবচেয়ে বড় প্রেরণা কি ছিল? এখানে আমি একটু ছোট কথা বলতে চাই স্যার। আমি যখন স্কলারশিপের জন্য চেষ্টা করলাম, তো আমি কিন্তু এই সাইবার সিকিউরিটি এটাকে প্রথম চয়েস দিয়েছিলাম, কিন্তু আমার এই ধরনের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আসে নাই। আমার মার্ক একটু কম থাকার কারণে তো আমি বায়োলজিক্যাল সেক্টরে চলে এসেছি। তো এখানে আসার জন্য আমারও একটা আগ্রহ ছিল, কারণ বর্তমান পৃথিবীটা হচ্ছে এআই জেনারেটেড। তো আপনি তো এই পথেই আছেন। এই বিষয়ে আপনার যাত্রা, পুরো গল্পটা আমাদেরকে যদি জানাতেন এবং আমাদেরকে নির্দেশনা দিতেন কিভাবে এই রাস্তায় এগিয়ে চলা যায়, তাহলে আমরা উপকৃত হতাম। আচ্ছা, এই কোশ্চেনটা আসলে আমি অনেকবারই
শুনেছি বিভিন্ন মানুষের কাছে, সবাই আসলে এটা জানতে চায় যে কিভাবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে বুয়েটের কিভাবে আমি এখন কম্পিউটার সায়েন্স বা সাইবার সিকিউরিটির কোর ডোমেইনে রিসার্চ করছি। যাত্রাটা অবশ্যই খুব সহজ ছিল না। আমিও যখন পিএইচডির জন্য অ্যাপ্লাই করা শুরু করলাম আমার আন্ডারগ্র্যাড শেষ করে, আমি মূলত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর দিকেই যাচ্ছিলাম। আমার মেইন রিসার্চ এরিয়া ছিল আন্ডারগ্র্যাডে হচ্ছে পাওয়ার জেনারেশন অ্যান্ড পাওয়ার সিস্টেম। তো আমি যখন সার্চ করা শুরু করলাম, প্রথম থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি কম্পিউটার সায়েন্সের কোনো টপিকে বা কম্পিউটার সায়েন্স রিলেটেড টপিকের দিকে মুভ করব যখন আমি আন্ডারগ্র্যাড করছিলাম। কিন্তু বাংলাদেশে আসলে সেইভাবে ফিল্ড সুইচ করার রেকর্ড খুবই কম। তো আমি যখন পিএইচডির জন্য অ্যাপ্লাই করা শুরু করলাম, আমার পিএইচডি হচ্ছে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমি ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক প্রফেসরকে অ্যাপ্রোচ করেছিলাম, যে হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন অ্যান্ড পাওয়ার সিস্টেমে কাজ করে। সেই প্রফেসর অ্যাকচুয়ালি আমাকে সাজেস্ট করলো যে আমার যে পিএইচডি সুপারভাইজার ছিল, সে হচ্ছে তখন নতুন জয়েন করেছিল ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, সে তাকে রেফার করলো যে সাইবার সিকিউরিটিতে একটা নতুন প্রফেসর, সে তোমার প্রোফাইলটা সে পছন্দ করবে। তো আমার আসলে যখন পিএইচডি ইন্টারভিউটা হচ্ছিল, আমি ব্রুটালি অনেস্ট ছিলাম। তো আমি যখন পিএইচডি ইন্টারভিউতে বসলাম, আমি প্রথম কোশ্চেনেই অ্যান্সার দিলাম যে প্রফেসর, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট সাইবার সিকিউরিটি, বাট আই ওয়ান্ট টু লার্ন। তো সেখান থেকে আমার প্রফেসর অ্যাকচুয়ালি আমার ইন্টারভিউতে যখন আমি বসলাম, আমার প্রফেসর অ্যাকচুয়ালি আমার ইন্টারভিউ না নিয়ে তার কাজটা হচ্ছে এক্সপ্লেন করা শুরু করলো যে কিভাবে সাইবার সিকিউরিটিতে তুমি মুভ করতে পারো। তো সেখান থেকে আসলে আমার ইন্সপিরেশনটা স্টার্ট হয়েছে। আমি এখানে আমার full credit goes to my professor, and after joining the field of the cybersecurity field, the journey was not very good. Like good means very smooth. অনেক কষ্ট করতে হয়েছে ফিল্ড সুইচের জন্য, but one thing that I learned, that if you really want to do good in research, you have to stick to your instinct. প্রথম থেকেই তোমার নতুন জিনিস শেখার একটা আগ্রহ থাকতে হবে। যদি তোমার কাছে মনে হয় যে তুমি এই কোনো একটা টপিকে অ্যাকচুয়ালি আগ্রহ বোধ করছো বা ইন্টারেস্ট ফিল করছো, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু গিভ 110% টু লার্ন দ্যাট থিং। আমার প্রথম 1 বছর 1.5 বছর একটা লার্নিং কার্ভ গেছে, যেখানে আমার দিনরাত নতুন টপিকস নিয়েই পড়ে থাকতে হতো, নতুন টপিক শিখতে হতো, প্রচুর রিসার্চ পেপার পড়তে হতো। সেই 1.5 বছরের জার্নিটা খুবই রাফ ছিল। ওভারনাইট স্টাডি, late hours in libraries and all. But after that initial struggle period, then you will start to learn about the field itself. So after 1.5 years, যখন আমি আস্তে আস্তে সাইবার সিকিউরিটি ফিল্ডটা বুঝতে শুরু করলাম, আমার কাছে ইন্টারেস্টটা আরো গ্রো করলো, আমি আরো ভালো মতো ফিল্ডে ঢুকতে পারলাম। সো that's the learning curve that of my journey, that আমি আসলে ওই ইলেকট্রিক্যাল থেকে সাইবার সিকিউরিটিতে মুভ করার মূল ইন্সপিরেশনটা ছিল হচ্ছে আমার প্রফেসর, who was very supportive, and also the current world. যখন আমি মুভ করছিলাম, আমার প্রফেসর একটা কথা বলেছিল যে সাইবার সিকিউরিটি will be the next big thing in the world, which is true now. So I did a good right move at that right moment. ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার, এখানে আমি আরেকটি প্রশ্ন করতে চাই এই বিষয়ে সম্পর্কিতই। আমি দেখলাম যে বর্তমানে সবার ভিতরে এই যে এআই বা সাইবার সিকিউরিটি, এটা নিয়ে অনেক আগ্রহ, এবং বহির্বিশ্বে আমাদের দেশে যদি এগুলোর অপরচুনিটি তেমন একটা নেই, কিন্তু বাইরের দেশে আমি দেখছি এটা অনেক চাহিদা। মানে স্টুডেন্টরা, আমি যখন দেখলাম আমরা এবার 100 জন স্টুডেন্ট চান্স পেয়েছিলাম, এর ভিতরে 70 জনই প্রথম চয়েস দিয়েছে কিন্তু এই সাবজেক্টে, এবং 70 জনের আগ্রহ হচ্ছে এই সাবজেক্টটিতে আসার। এখন এটার ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখছেন, যে ভবিষ্যতে চাকরির বাজার এবং অর্থাৎ এর ভবিষ্যৎটা কেমন? এআই
অ্যান্ড সিকিউরিটি, এই ফিল্ডটা আসলে এখন ভেরি প্রোগ্রেসিং, খুবই এক্সপোনেনশিয়ালি এই ফিল্ডের আপওয়ার্ড গ্রাফস ইজ গোয়িং এক্সপোনেনশিয়ালি। লাইক সবাই আসলে জানতে চায় এআই কিভাবে ইউজ করা হয়। আমার পার্সোনাল ভিউ হচ্ছে এআই কিভাবে ইউজ করা যায় সেটা না শিখে এআই কিভাবে ডেভেলপ করতে হয় আর এআই অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে ইন্টারনালি, এই জিনিসটা শেখার জরুরি সবচেয়ে বেশি। চাকরির বাজারে এখন যেটা হয় যে সবাই অ্যাকচুয়ালি জানতে চায় যে কিভাবে এআইটাকে ইউজ করা যায় চাকরির ক্ষেত্রে বা আমার জব ফিল্ডে। বাট ইউএস মার্কেটে অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্ট বা বিগ টেক কোম্পানিগুলো যারা হচ্ছে এখন হায়ারিং করছে, তারা আসলে জানতে চায় যে তুমি অ্যাকচুয়ালি নিজে এআই ডেভেলপমেন্টে কতটুকু পারদর্শী, তুমি এআই ডেভেলপমেন্টের ভিতরে এআই মডেলগুলো কিভাবে কাজ করছে, এআই মডেল গুলো কিভাবে চেঞ্জ করা যায়, এআই মডেলগুলো অ্যাকচুয়ালি সিকিউর কিনা, এই জিনিসগুলো যদি তুমি জানতে চাও, তুমি যদি জানো, তাহলে হচ্ছে চাকরির বাজারে তোমার সিভিটা আসলে পিক করা হবে। আর সিকিউরিটি অ্যান্ড এআই, এই জিনিসটার ভবিষ্যৎ অ্যাকচুয়ালি খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিকজ রাইট নাও সবকিছুতেই দেখা যায় যে এআই জেনারেটেড কন্টেন্ট, এআই জেনারেটেড পোস্ট, এআই জেনারেটেড সফটওয়্যার, এভরিথিং ইজ আউট দেয়ার। আমরা আসলে ব্লাইন্ডলি এআইটাকে ইউজ করছি। আমাদের যে ইউজার বেস সবাই চায় যে চ্যাটজিপিটি ইউজ করতে, কেউ জানতে চায় না যে কিভাবে চ্যাটজিপিটি অ্যাকচুয়ালি কাজটা করছে। সো এই গ্যাপটাই আসলে সিকিউরিটি কনসেপ্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ আমরা ব্লাইন্ডলি এআইটাকে ইউজ করছি কিন্তু আমরা জানতে পারতেছি না যে এআই মডেলগুলো আসলে আমাদের ডাটাগুলোকে নিয়ে কি করছে, এআই মডেল কি অ্যাকচুয়ালি সিকিউরলি সবকিছু জেনারেট করছে, অথবা ওরা যেগুলো জেনারেট করছে সেগুলো কি আসলেই ট্রু কিনা। সো এই গ্যাপটাই হচ্ছে এআই প্লাস সিকিউরিটি রিসার্চ ফিল্ডটাকে এগিয়ে নিয়ে যাবে ইন ফিউচার। আর যত বেশি আমরা এআই ইউজে অভ্যস্ত হয়ে যাব, সিকিউরিটি কনসার্নটা, প্রাইভেসি কনসার্নটা তত বেশি বাড়তে থাকবে। ধন্যবাদ স্যার সেটি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে বর্তমানে তো আমরা এআই নির্ভর হয়ে গেছি। আমি প্রতিটা লেকচার যেটা করি চ্যাট জিপিটিতে ইনপুট দিই, দিয়ে আমি চ্যাট জিপিটিকে বলি A1 A2 লেভেলের পরিচিত এটা আমাকে যেন ইজি ভাবে নোট করে দেয়, বিসিকিউ বা এসএকিউ গুলো যেন আমাকে তৈরি করে দেয়, কারণ এখন সবাই চ্যাট জিপিটি নির্ভর। তো এই জন্য আমার মনে হয় যে আগামীতে এই এআই জেনারেটেড জব সেক্টর গুলো অনেক বৃদ্ধি পাবে। অবশ্যই। স্যার আপনি তো ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করেছেন, তো পিএইচডি তে আপনার মূল ফোকাস ছিল স্মার্ট ডিভাইস এন্ড অ্যাপ্লিকেশনের সেন্সর সিকিউরিটি নিয়ে। সেই সময় কোন বাস্তব সমস্যা বা ঘটনা আপনাকে সবথেকে বেশি প্রভাবিত করেছিল? আমার পিএইচডির কাজ নিয়ে কথা বলতে হলে আমার প্রথম রিসার্চ পেপারটাকে নিয়ে কথা বলতে হয়। আসলে আমাকে যদি এখনো পিক করতে হয়, দ্যাট ওয়াজ মাই প্যাশন প্রজেক্ট, আই উইল সে। আমি একদম তখন নতুন সাইবার সিকিউরিটি ফিল্ডে, আমি মাত্র জানা শুরু করলাম যে সাইবার সিকিউরিটি ফিল্ডটা আসলে কি। তো স্মার্ট ডিভাইস কনসেপ্টটা আমার যখন পিএইচডি শুরু হয় 2015 সালে, তখন স্মার্ট ডিভাইস এতটাও নতুন কিছু ছিল না, কনসেপ্ট ওয়াজ ভেরি ভেরি নিউ। এবং স্মার্ট ডিভাইসেস এবং ইন্টারনেট অফ থিংস ডিভাইসেস, সেই কনসেপ্টটাও ইউএসএ তে শুরু হয়েছিল অ্যারাউন্ড দ্যাট টাইম। তো সেন্সর হচ্ছে স্মার্ট ডিভাইসের ওয়ান অফ দ্য কোর এলিমেন্ট। তো আমরা যদি স্মার্ট ডিভাইসকে দেখি, সেখানে আসলে তিনটা পার্ট দেখা যায় সবসময়। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল পার্ট, যেটা হচ্ছে সেন্সর, যেটা হচ্ছে আমাদের আশেপাশ থেকে ডাটাগুলোকে নিচ্ছে। একটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা হচ্ছে এই ডাটাগুলোকে প্রসেস করে। আর থার্ড হচ্ছে অ্যাকচুয়েটর, যেটা হচ্ছে ডিসিশনটাকে অন্যান্য এলিমেন্টে পাস করে। তো আমি যখন কাজ শুরু করলাম, আমি দেখলাম যে সাইবার সিকিউরিটি মূলত হচ্ছে ইন্টারনাল যে ডিসিশন মেকিং প্রসেসটা বা কম্পিউটিং প্রসেসটা, সেখানে মূলত জোর দিয়ে থাকে। কিন্তু এই সেন্সর পার্টটা, যে এনভায়রনমেন্ট থেকে আমি যখন ডাটাগুলোকে নিচ্ছি, আমি যখন আমার হিউম্যান থেকে ডাটাটাকে নিচ্ছি, সেই ডাটাটা
মোস্ট অফ দ্য টাইম সিকিউরলি পাস করা হয় না। সাইবার সিকিউরিটির ফিল্ডটা দ্যাট টাইম যে এই স্মল সেগমেন্ট যে সেন্সর ডেটা এটাকে ওভারলুক করে যায়, কারণ তাদের কাছে মানে তখনকার রিসার্চ গুলো দেখা যেত যে মোর ইনটু প্রোগ্রাম, মোর ইনটু দ্য কম্পিউটিং সাইড। তো সেই গ্যাপটাকেই আইডেন্টিফাই করা হয়েছিল এবং প্রথম আমি যখন রিসার্চ শুরু করলাম ওই গ্যাপটাই আমার প্রথম আইডেন্টিফিকেশন ছিল যে হ্যাঁ, সেন্সরের ক্ষেত্রে আমরা ওভারলুক করে যাচ্ছি, যে সেন্সরও আসলে একটা সিকিউরিটি পার্ট। তো সেখান থেকে আমার মূলত স্টার্ট হলো যে আমি সেন্সর দিয়ে কিভাবে হ্যাকিং করা যায় ডিভাইসগুলোকে। আমার প্রথম পেপারে তখন সেটাই আমি দেখলাম যে হ্যাঁ, সেন্সর ডেটাও আমি ম্যানিপুলেট করতে পারি উইথ রাইট স্টিমুলেশন। সেখান থেকে স্মার্ট ডিভাইস হ্যাকিং এর কনসেপ্টটা স্টার্ট হলো, আমার পিএইচডি থিসিসের কোরটা তৈরি হলো, এবং সেখান থেকে আমরা হচ্ছে সেন্সরের জন্য ডিফারেন্ট স্মার্ট ডিভাইস সিকিউরিটি ফ্রেমওয়ার্ক তৈরি করলাম, যেটা হচ্ছে সেন্সরকে সিকিউর করবে, ইন্টারনাল ডিসিশন মেকিংটাকে সিকিউর করবে, প্লাস হিউম্যান ইন্টারাকশনটাকে সিকিউর করবে, যে আমরা হিউম্যান যখন ইনপুট দিব স্মার্ট ডিভাইসে সেটা কিভাবে সিকিউরলি ট্রান্সমিট করা যায় ওভার দ্য হোল ডিভাইস ইকোসিস্টেম। স্যার, আপনার তো গবেষণার বিষয়ের মধ্যে স্মার্ট হোম, হেলথ কেয়ার সিস্টেম, ম্যালওয়্যার এবং ডিস্ট্রিবিউটর সিস্টেম অনেকগুলো বিষয় আসে। তো এই যে এই বিষয়গুলো কোনটা মানে পাবলিক হেলথ বা মানুষের জীবনের উপরে প্রভাব ফেলবে, এই সরাসরি বলবে এই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে চিন্তা করেন? বেসিক্যালি কোন সমস্যাটি শুধু একাডেমিক্যালি ইন্টারেস্টিং নয়, এটার আরো মানুষের জীবনের উপর প্রভাব আছে, এই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে চিন্তা করেন? আচ্ছা, খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা। সাইবার সিকিউরিটি নিয়ে যখন রিসার্চ হয়, একাডেমিক রিসার্চ আর রিয়েল লাইফ ইম্প্যাক্ট এই দুটো আসলে ডিফারেন্ট থিং। তো সাইবার সিকিউরিটি নিয়ে যখন রিসার্চ করতে হয় বা জানতে হয়, প্রথমেই আমাদেরকে আসলে খুঁজতে হয় যে অ্যাকচুয়ালি আমরা যে কনসেপ্টের কথা বলছি সেটা কি রিয়েল লাইফ ইম্প্যাক্ট পড়ে কি পড়ে না। সাইবার সিকিউরিটি আসলে একটি অ্যাপ্লিকেশন ফিল্ড। ইন একাডেমিক ওয়ার্ল্ড আমরা হচ্ছে থিওরি জেনারেট করি, মোস্ট অফ দ্য টাইম সেই থিওরি দিয়ে এই যে রিসেন্টলি এআই মডেল তৈরি হচ্ছে সেগুলো থিওরি কিন্তু অনেক বছর আগে থেকে স্টার্ট হয়েছে, এখন আমরা সেটাকে অ্যাপ্লিকেশনে দেখছি। কিন্তু সাইবার সিকিউরিটি ফিল্ডটা শুরুই হয়েছে অ্যাপ্লিকেশনে, যখন একটা নতুন ডিভাইস বাজারে আসে, যখন একটা নতুন টেকনোলজি বাজারে আসে, এখানে আসার পরে সেটা হচ্ছে ডিফারেন্ট অ্যাটাকারের কাছে এটা এক্সপোজ হয়। আমাদের যখন স্মার্টফোন প্রথম আসলো, স্মার্টফোনের অপারেটিং সিস্টেম নতুন লঞ্চ করা হলো অ্যান্ড্রয়েড, এটাকে লঞ্চ করার পরে এটা চলে গেল ডিফারেন্ট অ্যাটাকারের কাছে। তারা হচ্ছে এটাকে ডিফারেন্ট ভাবে ম্যানিপুলেট করলো, ডিফারেন্ট অ্যাটাক ভেক্টর তৈরি করলো। তো আমাদের ক্ষেত্রে দেখতে হয় যে যখনই একটা নতুন টেকনোলজি আসছে বাজারে, সেটা কিভাবে মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলতে পারে। সেখান থেকেই মূলত আমাদের সাইবার সিকিউরিটি রিসার্চের প্রবলেম জেনারেশনটা আমরা খুঁজে পাই। তো সবচেয়ে ইজিয়েস্ট রিসার্চ আইডিয়া খুঁজে পাওয়া হচ্ছে কারেন্ট টেকনোলজি সম্পর্কে অলওয়েজ ওয়ান স্টেপ এহেড থাকা, যে কোন টেকনোলজিটা আগামী 1-2 বছর পরে মার্কেটে আসবে বা 6 মাস পরে মার্কেটে আসবে, সেটা সম্পর্কে একটু আগে থেকে জানা, এরপরে বোঝা যে এই টেকনোলজিটা কিভাবে ইউজ করবে ইউজাররা। সেখান থেকেই আসলে সাইবার সিকিউরিটির কনসেপ্ট গুলো তৈরি হয়, সাইবার সিকিউরিটি রিসার্চের যে প্রবলেম জেনারেশনটা হয় সেখান থেকেই খুঁজে পাওয়া যায়। এই কারণে আমি সবসময় সাজেস্ট করি যে রিসেন্ট নিউজ গুলো, যে সাইবার সিকিউরিটি অ্যাটাক নিউজ গুলো, এগুলো সবসময় আপ টু ডেট থাকা, যে কি হচ্ছে ওয়ার্ল্ডে, কোন ডিভাইসটাকে টার্গেট করা হচ্ছে রিয়েল লাইফে, সো রিয়েল লাইফ ইম্প্যাক্টটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিনা। তো সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এই একাডেমিক রিসার্চ আর রিয়েল লাইফ ইম্প্যাক্ট খুঁজে পাওয়াটা আসলেই খুবই ইম্পর্টেন্ট, এবং এটার জন্য নিজেকে আসলে টেকনোলজি সম্পর্কে অলওয়েজ অ্যাওয়্যার রাখতে হয় আমাদের। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের শিক্ষার্থীদের ভিতরে এই সাইবার সিকিউরিটি বা এআই নিয়ে কাজ করার অনেক আগ্রহ রয়েছে, কিন্তু আমাদের দেশে তো এই বিষয়গুলোতে কাজ করার কোনো অপরচুনিটি নেই। তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে এই সাইবার সিকিউরিটি বা এআই জেনারেটেড বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য কি দিক নির্দেশনা দিবেন, আর কি
কোন ধরনের রাস্তা বাতলে দিবেন এদের জন্য? আচ্ছা, আমি যেহেতু আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কমিটিতে অনেক সিভি রিভিউ করি বাংলাদেশি স্টুডেন্টদের, বিশেষ করে একটা জিনিস আমি সবসময় দেখছি, বাংলাদেশের আন্ডারগ্রেড স্টুডেন্টরা আমি বলবো এখনো 2-3 বছর পিছিয়ে আছে ইউএস এর স্ট্যান্ডার্ড থেকে। কেন এটা বলবো, বাংলাদেশের স্টুডেন্টরা এখনো দেখি আমরা যে মেশিন লার্নিং মডেল নিয়ে বেশি ইন্টারেস্টেড। তাদের আন্ডারগ্র্যাড থিসিস বলো বা আন্ডারগ্র্যাডের রিসার্চ পেপার গুলো বলো, তারা হচ্ছে এখনো মেশিন লার্নিং ইউজ করতে থাকে। এখানে আমি বলবো প্রবলেমটা হচ্ছে নলেজ গ্যাপ। বাংলাদেশের স্টুডেন্টরা এখনো মেশিন লার্নিং নিয়ে কাজ করছে কারণ তারা মনে করছে মেশিন লার্নিং ইজ স্টিল রিলেভেন্ট, কিন্তু মেশিন লার্নিং থেকে এখন অনেক দূর চলে গিয়েছে এআই, এখন চলে গিয়েছে ডিফিউশন মডেলে, জেনারেটিভ এআই মডেলে। তো এই যে নলেজ গ্যাপটা, এটার জন্য প্রথমে হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদেরকে যেটা করতে হবে যে নিজেদেরকে রিসার্চ সম্পর্কে অ্যাওয়্যার করতে হবে, যে অ্যাকচুয়ালি টপ ইউনিভার্সিটি গুলোতে কি ধরনের রিসার্চ হচ্ছে এখন। আমি বলবো এখন ইনফরমেশন পাওয়াটা অনেক ইজি। 10 বছর আগেও এত ইনফরমেশন বেস ছিল না বাংলাদেশি স্টুডেন্টদের কাছে। তো যারা আসলে ইন্টারেস্টেড তাদের উচিত সেই ইনফরমেশন বেস গুলোকে ইউটিলাইজ করা। সেক্ষেত্রে একটা জিনিস হতে পারে যে আন্ডারগ্রেড লেভেল থেকেই, আমি বলবো থার্ড ইয়ার থেকেই তোমার ইন্টারেস্টটা চুজ করা, যে কোন টপিকে অ্যাকচুয়ালি তুমি ইন্টারেস্ট ফিল করছো। এআই তে যদি ইন্টারেস্ট ফিল করে থাকো, রিচ আউট টু দ্য প্রফেসর। এখানে মোটামুটি বাংলাদেশি প্রফেসরের অভাব নেই ইউএসএ তে, এবং তারা অবশ্য সবাই হচ্ছে টপ ইউনিভার্সিটিতে প্রফেসর, এবং তারা আসলে খুবই ইজিলি রিচেবল। যে আমাদেরকে যদি ইমেল করে আমাদের রিসার্চ সম্পর্কে জানতে চায়, আমাদের সাথে কোলাবোরেট করতে চায়, আমরা ওপেন অলওয়েজ। কিন্তু এই কোলাবোরেশনের ইমেলটা আসে আসলে যখন স্টুডেন্টরা পিএইচডি করতে চায় তখন। কিন্তু আমি বলবো 1 বছর আগে থেকে, গ্রাজুয়েশন 1 বছর আগে থেকেই তোমরা প্রফেসরদেরকে রিচ আউট করো, তাদের রিসার্চ সম্পর্কে জানতে থাকো, দরকার হলে তাদের রিসার্চে ইনভলভ হওয়া যায় কিনা সেটা নিয়ে চিন্তা করো। তোমার নিজের যদি কোনো রিসার্চ আইডিয়া থাকে পিচ করো, বাইরের প্রফেসরদেরকে পিচ করো যে আমি এই রিসার্চ টপিকে কাজ করছি, কোনো হেল্প, কোনো সাজেশন কি পসিবল কিনা, তাদেরকে ইনক্লুড করো। এভাবে ইনক্লুড করলে যেটা হবে, তোমার রিসার্চ আইডিয়া, তোমার আন্ডারগ্রেড রিসার্চ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করবে। তো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা যে পিছিয়ে আছি, বাংলাদেশি স্টুডেন্টরা যে 2-3 বছর পিছিয়ে থাকে সব সময়, সেই গ্যাপটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর আরেকটা বড় ইস্যু হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে, যে আন্ডারগ্রেড এডুকেশন সিস্টেম, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ গোজ ফর সিজিপিএ। হ্যাঁ, সিজিপিএ অবশ্যই ইম্পর্টেন্ট, সিজিপিএ অবশ্যই ভালো থাকা উচিত স্টুডেন্টদেরকে, কারণ বাইরের কোন প্রফেসর যখন সিভি দেখবে তোমার, সিজিপিএ ইজ দ্য মেইন থিং দে উইল সি। সো সিজিপিএ কম থাকলে পরে অবশ্যই সেই সিভিটা পিএইচডির জন্য পিক আউট হবে না। তো আমি বলবো যে তোমার সিভিতে এখন অবশ্যই সিজিপিএ হাই থাকবে, যেখানে অনেক স্টুডেন্ট মনে করে যে না, রিসার্চ প্রোফাইল ভালো হলেই হবে, সেটা না। সিজিপিএ ঠিক রেখে তোমার রিসার্চ প্রোফাইল ঠিক রাখতে হবে, এবং তোমাকে রিসার্চের সাথে এনগেজ থাকতে হবে। তোমার সিভিতে রিসার্চ এরিয়া যদি 0 থাকে, সেক্ষেত্রে তুমি পিএইচডির জন্য এলিজিবল হবে না। তো ট্রাই করা উচিত যে এই রিসার্চটা যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে অ্যাটলিস্ট ম্যাচ করে। লাস্ট একটা পয়েন্ট হচ্ছে বাংলাদেশের আন্ডারগ্র্যাড স্টুডেন্টরা, আমি এখানে সরাসরি স্টুডেন্টদেরকে দোষ নাই, বাট এটা কিছু কিছু ইনস্টিটিউট যেটা আছে, যে তারা হচ্ছে কিছু প্রিডেটরি জার্নাল, ভেরি লো র্যাঙ্কিং জার্নাল, ভেরি লো র্যাঙ্কিং কনফারেন্সে পেপার পাবলিশ করে থাকে। এটা আসলে অ্যাভয়েড করা উচিত, কারণ সিভিতে প্রিডেটরি জার্নালের রেফারেন্স থাকা বা প্রিডেটরি জার্নালে পাবলিকেশন থাকা ইজ এ ভেরি বিগ রেড ফ্ল্যাগ ফর পিএইচডি অ্যাডমিশন। আমরা প্রথমে সেই সব সিভি আউট করে দেই যে হ্যাঁ, ওরা হচ্ছে প্রিডেটরি জার্নালে বা ভেরি লো র্যাঙ্কিং কনফারেন্সে ট্রাই করছে। আমি বলবো যে হ্যাঁ, পাবলিকেশন
ইন্টারন্যাশনাল কিছু কনফারেন্স, কিছু ভালো কনফারেন্সে যাওয়া বা কিছু ভালো জার্নালে টার্গেট করা উচিত। সেক্ষেত্রে যে রিসার্চ টাইমটা আন্ডারগ্রেড স্টুডেন্টরা দিচ্ছে, তাদের যে ডেডিকেশনটা দিচ্ছে, তারা যে টাইম দিচ্ছে রিসার্চে, সেইটার একটা ফ্রুটফুল এন্ডিং তারা পাবে। যদি লো র্যাঙ্কিং কনফারেন্সে যায়, সেটা অলওয়েজ ইট উইল নট বি দ্য কমপ্লিট সিনারিও যে পিএইচডি অ্যাডমিশন কমিটি যখন দেখবে যে এটা অ্যাকচুয়ালি লো র্যাঙ্কিং কনফারেন্স, লো র্যাঙ্কিং জার্নাল, দে উইল নট ফিল কমফোর্টেবল টু হায়ার দ্যাট স্টুডেন্ট অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট। সো এই তিনটা বিষয় অবশ্যই চিন্তা করা উচিত আন্ডারগ্রেড স্টুডেন্টদেরকে। ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বিষয়টি। এবারে আমাদের দর্শকদের ভিতর থেকে আমাদের বিজ্ঞানী.org-এর একজন কোঅর্ডিনেটর মুমু আপু কিছু প্রশ্ন করতে চেয়েছেন। মুমু আপু, আপনি আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমি বিজ্ঞানী.org-এর কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি এবং আজকের সাক্ষাৎকারের সহকারী উপস্থাপক হিসেবে আছি। স্যার, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে স্টুডেন্টরা অনেক বেশি সিজিপিএ নিয়ে ব্যস্ত, হয়তোবা তারা গবেষণা বিষয়টা ফাইনাল ইয়ার বা মাস্টার্স লেভেলে যাওয়ার পর করছে। স্যার, তাহলে আপনি আমাদের আরেকটু ভালোভাবে বুঝাই দেন যে স্টুডেন্টদের সিজিপিএটা ঠিক কত থাকলে একজন স্টুডেন্ট পিএইচডি লেভেলের জন্য এলিজিবল হবে? আচ্ছা, হ্যাঁ, এটার আসলে এক্সাক্ট কোনো নাম্বার নেই। আমাকে যদি প্রিফারেন্স দেওয়া হয়, আমি সবসময় দেখতে চাই যে স্টুডেন্ট একটা কনসিস্টেন্ট সিজিপি এর মধ্যে আছে কিনা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সেমিস্টার খারাপ যেতেই পারে, পার্সোনাল রিজনে, ফ্যামিলি রিজনে, অনেক রিজনে সিজিপিএ ড্রপ করতে পারে, কিন্তু সেটা হয়তো বা একটা কি দুটো সেমিস্টার। ওভারঅল 8 সেমিস্টারের সিজিপিএ যদি কনসিস্টেন্ট থাকে, আমার কাছে কনসিস্টেন্ট হচ্ছে 3. এনিথিং অ্যাবভ 3.5 বা 3.6। যদি 8 সেমিস্টারের মধ্যে একটা স্টুডেন্ট মোটামুটি 6 সেমিস্টারে 3.6 প্লাস সিজিপিএ পায়, বাট দুটো সেমিস্টারে খারাপ হয়ে তার সিজিপিএ ড্রপ করে, সেক্ষেত্রে সেটা পসিবল যে হ্যাঁ, সে একটা কি দুটো সেমিস্টারে খারাপ করেছে। বাট যদি ওভারঅল প্রত্যেকটা সেমিস্টারে কনসিস্টেন্টলি স্টুডেন্টটা খারাপ রেজাল্টই করে, খারাপ রেজাল্ট বলতে হচ্ছে বিলো 3.5, বিলো 3.4 সিজিপিএ, সো দ্যাট ইজ এ রেড ফ্ল্যাগ ফর মি যে হ্যাঁ, স্টুডেন্টটা অ্যাকচুয়ালি সব সেমিস্টারেই বিলো এভারেজ পারফরমেন্স করে আসছে, সো তার টেকনিক্যাল নলেজটা হয়তো বা আপ টু দ্য মার্ক হবে না। তো আমি বলবো যে হ্যাঁ, যদি একটা দুটো সেমিস্টার খারাপ হয়ে যায়, সেটার জন্য ভেঙে পড়ার কোনো কিছু নেই। আমরা আসলে মোস্টলি কনসিস্টেন্সিটা দেখি যে হ্যাঁ, স্টুডেন্টটা অ্যাকচুয়ালি ভালো করছে কিনা ফর এ লং পিরিয়ড অফ টাইম। সেক্ষেত্রে তোমার সিজিপিএ কনসিস্টেন্ট বা সিজিপিএ এর যে কনস্ট্যান্টটা, সেটা অনেকাংশে ইজি হয়েছে। সো আমি বলবো ওভারঅল যদি তোমার সিজিপিএ 3.6 এর উপর থাকে, ইউ হ্যাভ এ ভেরি গুড প্রোফাইল টু গো টু এ গুড স্কুল উইথ সাম রিসার্চ ব্যাকগ্রাউন্ড টু কম্পেনসেট ইউর সিজিপিএ। জি স্যার। স্যার, কিছুদিন আগে বাংলাদেশে একটা নিউজ এসেছিল যে একটা স্টুডেন্টের অনার্স শেষ হওয়ার আগে 100টা রিসার্চ পেপার সে রেডি করছে। এটা মনে হয় আপনিও দেখেছেন স্যার। এইটা নিয়েও অনেকের প্রশ্ন থাকে যে স্যার, আসলে গবেষণা যে একটা পেপার, সে পেপারটা আমাদের 2-5টা বা 6টা যদি থাকে, কিন্তু সেই বিষয়টা সম্পর্কে যদি আমি দক্ষ হই, সেটা বেশি ভালো, নাকি আমি 50-60টা গবেষণা পেপার আমি পাবলিশ করলাম, বাট আমাকে প্রশ্ন করলেন যখন আমি ঠিকভাবে উত্তর দিতে পারলাম না, সেটা আমার কাছে বেশি ভালো? স্যার, আপনি এটা একটু বুঝাই দেন। হ্যাঁ, এটা একটা সবচেয়ে ভালো এক্সাম্পল। আমার দেখা অনেক বড় বড় প্রফেসর যাদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, তাদের অ্যাকচুয়ালি প্রোফাইল যখন আমি দেখি, তারা আসলে অলওয়েজ গো ফর কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। কোয়ালিটি ওভার কোয়ান্টিটি কেন? এখন আমাকে যদি বলা হয় যে তুমি 10টা কনফারেন্স, নর্মাল কনফারেন্স পেপার প্রিফার করো না একটা নেচার জার্নাল প্রিফার করো, অবশ্যই আমি নেচার পাবলিকেশনটা প্রিফার করব, কারণ সেটা হচ্ছে আমাদের রিসার্চারদের জন্য হচ্ছে হোলি গ্রেল টাইপের, যে হ্যাঁ, দিস ইজ দ্য টপ মোস্ট জার্নাল দ্যাট আই ক্যান গো। তো সেক্ষেত্রে কোশ্চেনটা চলে আসে যে তুমি যখন 100টা রিসার্চ পেপার তোমার নামে আন্ডারগ্রেডে দিচ্ছ, আসলে কয়টা পেপারে তুমি পার্সোনালি ইনভলভড, কয়টা পেপারে অ্যাকচুয়ালি তুমি টেকনিক্যাল গ্রাউন্ডটা তুমি বুঝতে পারছো, বা তুমি নিজের হাতে সেই কোডিংটা করেছো, বা নিজের হাতে তুমি হচ্ছে পেপারটা লিখেছো, সেই কোশ্চেনটা চলে আসে। এখন
তোমার সিভি যদি আসে পিএইচডি কমিটির কাছে যে 100টা রিসার্চ পেপার তোমার প্রোফাইলে আছে, অবশ্যই তখন আমাদের চোখে পড়বে যে তুমি অ্যাকচুয়ালি কয়টা পেপারে কাজ করেছো, তোমার 100টা পেপারের মধ্যে কয়টা অ্যাকচুয়ালি আমরা কোয়ালিটি ফুল পাবলিকেশন হিসেবে চুজ করতে পারি। আমি বলবো তোমার যদি আন্ডারগ্রেডে দুটো পেপারও থাকে, দুটো পেপার যদি ইন্টারন্যাশনালি রেকগনাইজ জার্নাল এবং কনফারেন্সে হয়ে থাকে, দ্যাট উইল মেক ইউর প্রোফাইল মোর ইম্প্যাক্টফুল দেন হ্যাভিং 100 জেনারেল পাবলিকেশনস ইন লো টিয়ার কনফারেন্সেস। তো সেক্ষেত্রে অবশ্যই তোমার কোয়ালিটিতে যেতে হবে, এবং আমি বলবো যে বাংলাদেশি স্টুডেন্টদেরকে এখন সেটাই লক্ষ্য করা উচিত যে আমার প্রোফাইলে কোন পাবলিকেশনটা অ্যাকচুয়ালি ইম্প্যাক্টফুল হিসেবে ধরা হবে সেটার দিকে লক্ষ্য করা। তো 100টা পাবলিকেশন করার থেকে আমি বলবো 2টা পাবলিকেশন করা উচিত যেটা হাই ইম্প্যাক্টফুল জার্নাল, হাই ইম্প্যাক্টফুল কনফারেন্সে আছে। জি স্যার, আশা করি আমাদের দর্শকরা এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছে। স্যার, আমার পরবর্তী প্রশ্ন, জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ফেলো ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা আপনার গবেষণা চিন্তা ভাবনাকে কিভাবে বদলে দিয়েছে, বিশেষ করে যখন আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে কোন শিক্ষাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বলে আপনি মনে করেন? জর্জিয়া টেক আসলে আমাকে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে তৈরি করার জন্য একটা খুব বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। আমি যখন পিএইচডি শেষ করে এফআইইউ থেকে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে জর্জিয়া টেকে জয়েন করলাম, আমার রোলটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল যে আমি আসলে তখন আর স্টুডেন্ট রিসার্চার নেই। আমার পিএইচডির পরে আমি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে কাজ করা শুরু করলাম। জর্জিয়া টেক আসলে আমাকে শিখিয়েছে কিভাবে স্টুডেন্টদেরকে মেন্টর করতে হয়, কিভাবে আইডিয়াকে কমপ্লিটলি ফেজ আউট করতে হয়। যে আমাদের আসলে রিসার্চের জন্য অনেক ধরনের আইডিয়া সবসময় কাজ করে, কিন্তু কোন আইডিয়াটা অ্যাকচুয়ালি ইম্প্যাক্টফুল, কোন আইডিয়াটা অ্যাকচুয়ালি ফিজিবল, সেটা খুঁজে বের করতে হয়। জর্জিয়া টেক আমাকে এটি শিখিয়েছে যে কোন আইডিয়াটা আমাকে অ্যাকচুয়ালি ইম্প্যাক্টফুল পাবলিকেশনের দিকে নিয়ে যেতে পারবে। তো কিভাবে আমাকে আসলে হেল্প করেছে জর্জিয়া টেক আমাকে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে ট্রেন আপ করেছে এভাবে যে যখনই তুমি একটা আইডিয়া নিয়ে কাজ করবে, পিএইচডির সময় সেটা ছিল হচ্ছে পাবলিকেশন, যে আমি টপ জার্নাল বা টপ কনফারেন্সে পাবলিশ করতে চাই আইডিয়াটা। জর্জিয়া টেক আমাকে পুশ করেছে যে কিভাবে তোমার আইডিয়া থেকে আমরা ইউএস এর গ্র্যান্ট পেতে পারি, যে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি এই রিসার্চে ইনভেস্ট করতে চায় কিনা, ইন্ডাস্ট্রি আসলে এই রিসার্চে ইনভেস্ট করতে চায় কিনা, সেখানে যাওয়া। তো একাডেমিক রিসার্চে যখন আমি পাবলিকেশনের দিকে যাব, আমি একটা প্রবলেম সলভ করছি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে আমি যখন কাজ করব, আমাকে হচ্ছে ফিউচার প্রবলেমটাকে নিয়ে কাজ করতে হবে, যে হ্যাঁ এই প্রবলেমটা নিয়ে আমি যদি এখন রিসার্চ শুরু করি, উইদিন 2 years it will give some output that is beneficial to the society, beneficial to the government. সেই প্রবলেমটাকে ফর্মুলেট করাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চারের কাজ। জর্জিয়া টেক সেই ক্ষেত্রে আমাকে এটি শিখিয়েছে যে হ্যাঁ কোন আইডিয়াটা অ্যাকচুয়ালি দরকার টু ইমপ্রুভ দ্য সোসাইটি, টু গেট দ্য গ্র্যান্ট ফ্রম দ্য গভর্নমেন্টস, অ্যান্ড it is feasible to create the overall technology. So এই চেঞ্জটাই হয়েছে যখন আমি এফআইইউ থেকে স্টুডেন্ট থেকে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছি জর্জিয়া টেকে। ধন্যবাদ স্যার। স্যার, আমার পরবর্তী প্রশ্ন, আপনার কাজের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কানেক্টেড হেলথ কেয়ার সিস্টেম, এর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। ভবিষ্যতে এআই ড্রিভেন হেলথ কেয়ার ওয়ার্ল্ডে আপনি সবচেয়ে বড় ঝুঁকি কোথায় দেখেন? ডেটা লিক, ডিভাইস ম্যানিপুলেশন, নাকি ট্রাস্টের সংকট? এটা হচ্ছে দুদিকের চিন্তা। এখন ডেটা লিক হচ্ছে, আমরা যদি হচ্ছে কানেক্ট হেলথ কেয়ারের প্রবলেমটা দেখি, সেখানে দু ধরনের প্রবলেম আছে। একটা হচ্ছে ইউজার প্রবলেম, একটা হচ্ছে প্র্যাকটিশনার প্রবলেম। এখন ইউএসএ বলছি, পুরা ওয়ার্ল্ডেই এআই ইন্টিগ্রেটেড healthcare devices are
কামিং, লাইক আমি এখানে আমরা দেখেছি যে এমআরআই মেশিনের ভিতরে এআই মডেল অলরেডি ইন্টিগ্রেট করা, যে এমআরআই ডিভাইসটা ইটসেলফ যখন আমি মেডিকেল ইমেজটা নিচ্ছি সেই ইমেজটা অ্যানালাইজ করে একটা ইন্টারমিডিয়েট রিপোর্ট তৈরি করে দিচ্ছে। তো সেক্ষেত্রে ইউজারের সাইড থেকে প্রবলেমটা হচ্ছে ট্রাস্ট ইস্যু, ইউজারের সাইড থেকে প্রবলেমটা হচ্ছে ডেটা লিক ইস্যু, যে আমার ডেটা কি লিক হচ্ছে কিনা। প্র্যাকটিশনার যারা হচ্ছে ডাক্তার, তারা যখন এই ডিভাইসটা ইউজ করছে তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ট্রাস্ট ইস্যু, যে এআই মডেল অ্যাকচুয়ালি এই ডায়াগনোসিসটা কারেক্টলি করতে পারছে কিনা। সো এই দুটো মিলিয়ে হচ্ছে কানেক্টেড হেলথ কেয়ারের সাইবার সিকিউরিটি কনসেপ্টটা তৈরি হচ্ছে রাইট নাও। আরেকটা বড় ইস্যু যেটা ইন ফিউচার দেখা যাবে সেটা হচ্ছে হেলথ কেয়ার অ্যাকচুয়ালি ইউজার রিলেটেড প্রবলেম সলভ করে। আমি যখন হেলথ কেয়ারে যাচ্ছি, এটা হচ্ছে রিয়েল লাইফ ইউজার পেশেন্টদের নিয়ে কাজ করে। সো সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি অ্যাকচুয়ালি খুব ভালনারেবল স্টেটে থাকে। যে কোনো ছোট ভালনারেবিলিটি বা যে কোনো ছোট হ্যাকিং ইনসিডেন্ট ক্যান ইম্প্যাক্ট দ্য পেশেন্টস ডিরেক্টলি। তো সেক্ষেত্রে সাইবার সিকিউরিটিকে আরো খুবই স্ট্রং ফেস দিয়ে যেতে হয়, যে হ্যাঁ, স্ট্রং সাইবার সিকিউরিটি ডিফেন্স শুড বি দেয়ার ফর হেলথ কেয়ার সিকিউরিটি। আর এআই ইন্টিগ্রেটেড ডিভাইসের ক্ষেত্রে, এআই ইন্টিগ্রেটেড হেলথ কেয়ারের ক্ষেত্রে এটা আসলে রিজিয়ন বেসডও চেঞ্জ হচ্ছে। এখন ইউএস এর পেশেন্টরা কিভাবে অ্যানালাইজড হচ্ছে বা ইউএস এর পেশেন্টরা কিভাবে একটা ডিভাইস ইউজ করছে সেটা কিন্তু বাংলাদেশে পসিবল না, কারণ বাংলাদেশের ক্ষেত্রে পেশেন্ট প্রোফাইল ডিফারেন্ট, আমাদের রেশিয়াল প্রোফাইল ডিফারেন্ট, আমাদের এজ, জেন্ডার বেসড ডিজিজ ক্যাটাগরিজ ডিফারেন্ট। তো এআই মডেল যখন একটা নির্দিষ্ট দেশের জন্য ক্রিয়েট করা হচ্ছে বা একটা নির্দিষ্ট রিজিয়নের জন্য ক্রিয়েট করা হচ্ছে, সেই এআই মডেল বা এআই হেলথ কেয়ারটা কিন্তু কমপ্লিটলি আরেকটা রিজিয়নে অ্যাপ্লিকেবল না। এই ইন্টার অপারেবিলিটিও একটি বড় ফ্যাক্টর, যে কিভাবে এই গ্যাপটা সাইবার সিকিউরিটিতে ইফেক্ট ফেলছে। সো আমার মতে এই কয়েকটি পয়েন্ট হচ্ছে ইন ফিউচার হেলথ কেয়ারকে ডিফাইন করবে, এআই ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার ডিফাইন করবে, যে আমরা কিভাবে এই প্রবলেমগুলোকে সলভ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ এটা সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। আমার কাছ থেকে আরেকটা প্রশ্ন আর কি, আমরা তো হেলথ কেয়ারে ক্লাউড বেসড অনেক সলিউশন আমরা ইউজ করছি বা এআই গুলো, তো অন ডিভাইস এআই মডেল গুলো সামনে অনেকগুলো প্রমিসিং সবাই ভাবছে আর কি। তো এটা আপনি কিভাবে করেন আর কি, মানে এআই অন দ্য চিপ বা ওই ডিভাইসের মধ্যেই, সেটার আপনি প্রজেকশন কিভাবে করেন আর কি? ওকে, অন ডিভাইস এআই মডেলের ক্ষেত্রে আমাদের থ্রেট ল্যান্ডস্কেপটা একটু ডিফারেন্ট হয়ে যায়। ইউজুয়ালি যেটা ট্রেডিশনাল সিস্টেমের ক্ষেত্রে হয়, যে ক্লাউড ইন্টিগ্রেশনের সময় বা আমার ডেটা হচ্ছে ডিভাইস থেকে বাইরে চলে যাচ্ছে, সেই ডেটাটা হচ্ছে অন্য থার্ড পার্টি কেউ অ্যাক্সেস করে স্টিল করছে বা ম্যানিপুলেট করছে। অন ডিভাইস চিপের ক্ষেত্রে সেটা অনেকাংশে রোধ করা যায়, কারণ কমপ্লিট ডেটা অ্যানালিসিসটা ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে, দেয়ার ইজ নো ক্লাউড ইন্টিগ্রেশন, ডাটাটা ক্লাউডে যাচ্ছে না। কিন্তু প্রবলেমটা এখন চলে আসতেছে যে single device is like if you consider a single device, it is using multiple AI models. আমাদের স্মার্টফোনকে যদি আমি একটা রেফারেন্স হিসেবে ধরি, আমাদের স্মার্টফোনের ভিতরে বিভিন্ন অ্যাপ বিভিন্ন এআই মডেল ইউজ করছে। কারণ আমি যদি অন ডিভাইস মডেলের ক্ষেত্রে মাল্টিপল এআই মডেলে রান করতে চাই, দেখা যায় যে একটি এআই মডেল আরেকটা এআই মডেলকে ম্যানিপুলেট করতে পারে। সেক্ষেত্রে সিকিউরিটিটা চলে যাচ্ছে উইদিন দ্য ডিভাইস ইটসেলফ, যে ডিভাইসের ভিতরেই একটি এআই মডেল কিভাবে আরেকটি এআই মডেলকে ম্যানিপুলেট করছে, একটি এআই মডেল কিভাবে আরেকটি এআই মডেলের ডেটাটাকে এক্সট্রাক্ট করছে। সো আমার নিজস্ব এআই মডেল যেটা কোনো ক্লাউড কানেকশন নেই, যে আমার ডাটাটা বাইরে যাওয়ার কথা না, কিন্তু অন্য এআই মডেল যদি আমি সেম ডিভাইসে রান করতে পারি, দেখা যায় যে আমার ডাটাটা স্টিল গেটিং লিকড বিকজ অফ দিস মাল্টি এআই মডেল রানিং ইন দ্য সেম চিপ। তো সেক্ষেত্রে কিভাবে করা যায়? আরেকটা থ্রেট ল্যান্ডস্কেপ হচ্ছে সাইড চ্যানেল অ্যাটাক, যে আমার ডিভাইসে যখন আমি এআই মডেল চালাচ্ছি, আমরা ডিভাইসের ভিতরে না গিয়েও পারিপার্শ্বিক এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেরকম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কিভাবে চেঞ্জ হচ্ছে, আমাদের পাওয়ার কনজাম্পশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই ছোট ছোট এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যদি আমি অ্যানালাইজ করি, সেক্ষেত্রেও অনেক সময় এআই মডেলগুলো হচ্ছে ডেটা লিক করে থাকে, সেটাকে আমরা বলি সাইড চ্যানেল অ্যাটাক। তো
অন ডিভাইস মডেলের ক্ষেত্রেও এই একটা বড় ইস্যু থেকে যাচ্ছে যে আমরা কিভাবে এই জিনিসটাকে সিকিউর করতে পারি। সো ওভারঅল থ্রেট ল্যান্ডস্কেপটা ট্রেডিশনাল সাইবার সিকিউরিটি থেকে অনেক অংশেই চেঞ্জ হয়ে একটা নতুন থ্রেট ল্যান্ডস্কেপ তৈরি করছে, যেটা হচ্ছে অন ডিভাইস এআই মডেলের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য। তো সাইবার সিকিউরিটি ডিফেন্স ফ্রেমওয়ার্ক আর আমরা কিভাবে এগুলো রোধ করতে পারি সেটা হচ্ছে একটা ফিউচার ওয়ার্ক হিসেবে এখন দেখা হচ্ছে যে অনেক রিসার্চ এখন ট্রাই করছে যে অন ডিভাইস মডেলটাকে কিভাবে সিকিউর করা যায়, কিভাবে এটাকে একটা স্যান্ডবক্স বা আলাদা করে এক্সিকিউট করা যায় যাতে ডেটা কখনোই বাইরে বের না হয় এআই মডেল থেকে। সেটা হচ্ছে এখন অনগোয়িং রিসার্চের একটা খুব বড় টপিক। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, মুমু প্লিজ কন্টিনিউ। জি স্যার, ধন্যবাদ স্যার। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি খুব সহজ ভাষায় আমাদের বুঝিয়ে দিলেন। স্যার, আমার পরবর্তী প্রশ্ন, এখন লোয়াই স্টেট ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যে আপনি শুধু একজন গবেষক নন, একজন মেন্টরও, তাহলে একজন ছাত্র বা ছাত্রীর ভেতরে আপনি কোন গুণগুলো খুঁজবেন যা তাকে আপনার ল্যাবে সফল গবেষক হিসেবে গড়ে তুলতে পারে? স্টুডেন্টদের মধ্যে আমি যেটা সবসময় মানে আমার পার্সোনাল প্রিফারেন্স হচ্ছে, আমি সবসময় দেখি যে স্টুডেন্ট অ্যাকচুয়ালি কতটুকু এফোর্ট দিচ্ছে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি তোমার গিভেন টাস্কে কতটুকু এফোর্ট দিচ্ছ, তুমি ট্রাই করছো কিনা, এনাফ ট্রাই করছো কিনা। সেটা হচ্ছে আমার প্রথম লক্ষ্য যে হ্যাঁ তুমি শিখতে চাও কিনা, তুমি এটার জন্য কতটুকু এফোর্ট দিচ্ছ এবং তুমি তোমার এফোর্টটাকে স্মার্ট ওয়েতে ইউটিলাইজ করছো কিনা। একটা স্টুডেন্ট 10 দিন বসে দেখা যায় যে কোড লিখছে, কিন্তু সেই কোডটা কি ফ্রুটফুল কিনা সেটা বুঝতে পারাটা হচ্ছে স্মার্টনেস। তো স্টুডেন্টদের ক্ষেত্রে আমি সবসময় বলি যে তুমি এমন না যে তোমার 7 দিন প্রতিদিন 80 ঘন্টা করে কাজ করতে হবে। তুমি যদি দিনে 5 ঘন্টাও কাজ করো, সেই 5 ঘন্টা কাজটা খুব ডেডিকেশন দিয়ে, খুবই মনোযোগ দিয়ে এবং খুবই গোল ড্রিভেন ওয়েতে তোমাকে এক্সিকিউট করতে হবে। তুমি 5 ঘন্টায় যদি ওই এফোর্টটা দাও, তো দেখা যাবে যে তোমার কাজটা হয়ে যায়। সো এই স্টুডেন্টদের শেখার আগ্রহটা, স্টুডেন্টদেরকে প্রবলেম সলভিং করার এফোর্ট দেওয়াটা, সেটা হচ্ছে আমার প্রাইমারি প্রিফারেন্সে থাকে সবসময়। আর আরেকটা জিনিস হচ্ছে 10 বছর যে আমি পিএইচডি করার সময় থেকে এখনের পিএইচডি স্টুডেন্টদের মধ্যে আমি যেটা দেখি যে স্টুডেন্ট এআই মডেল বা এআই টুলগুলো আসার পরে অনেকাংশেই তারা রিসার্চ পেপার পড়া এবং রিভিউ করাটাকে এআই টুলে নিয়ে গিয়েছে। আমি এখনো বলবো যে তোমার যদি তুমি ভালো পিএইচডি স্টুডেন্ট হতে চাও, তোমার অ্যাটলিস্ট প্রতিদিন 2টো হলেও রিসার্চ পেপার পড়তে হবে, এবং সেটা নট উইথ এআই, প্রিন্ট করে দরকার হলে বসে উইদাউট এনি ডিস্ট্রাকশন তুমি রিসার্চ পেপার পড়বে ডেইলি অ্যাটলিস্ট 2টা। এটা আসলে তোমাকে রিসার্চ পেপার কিভাবে কাজ করে, কিভাবে বড় বড় ল্যাবগুলো রিসার্চ গুলো করছে, সেটা একটা ধারণা দিবে যে হ্যাঁ হোয়াট ইজ গোয়িং অন ইন ইউর ফিল্ড। তুমি নতুন তাদের রিসার্চের ওয়ে মেথড সম্পর্কে জানবে, এবং এটা এআই দিয়ে পসিবল না। এখন পর্যন্ত এআই হিউম্যান ব্রেন প্রসেস করাটা শিখতে পারেনি। তো তোমার ব্রেন যেভাবে একটা রিসার্চ প্রবলেমকে দেখবে, তোমার ব্রেন যেভাবে একটা রিসার্চ পেপার থেকে মেথোডোলজিটা শিখবে, এআই ক্যান নট ট্রেন ইউ দ্যাট ওয়ে। সো আমি সবসময় আমার স্টুডেন্টকে এই জন্য বলি যে হ্যাঁ একটা ডেডিকেটেড টাইম তুমি সবসময় পড়াশোনার জন্য রাখবে, যে রিসার্চ পেপার পড়বে, তোমার ফিল্ডের বাইরে হোক, রিসার্চ পেপার পড়ে সেখান থেকে ধারণা নিয়ে কাজ করার ট্রাই করবে। এই দুটো পয়েন্ট আমি সবসময় ট্রাই করি মেনটেন করার জন্য আমার ল্যাবে। জি স্যার, আমি বুঝতে পেরেছি। এআই রিলেটেড যখন ও আসলে বুদ্ধিমত্তার কিছুই বলতে পারবে না, কারণ চ্যাটজিপিটিকে যদি আমি জিজ্ঞাসা করি যে বলি যে আমার কাছে 100 টাকা আছে, আমি ঢাকা যেতে চাই, ও সুন্দর মতো আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ তুমি যাও, এই দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখে চলে আসো। আসলে কি 100 টাকায় পসিবল?
সম্ভব না, ও কখনোই এটা বুঝতে পারবে না যে আমার আসলে মন কি চাচ্ছে বা আমার মাথায় কি চলতেছে। স্যার খুব সুন্দর একটা বিষয় বললেন, অর্থাৎ আপনি মনে করেন যে গবেষক ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহল এবং নতুন কিছু শেখার জন্য সবসময় প্রস্তুত থাকার মানসিকতা থাকতে হবে। অবশ্যই। স্যার জি স্যার, ধন্যবাদ স্যার। আমার ধন্যবাদ মুবাপুকে আচ্ছা এত স্যার। সুন্দর প্রশ্নগুলো করার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ স্যারকে যে স্যার আমাদেরকে অনেক সুন্দরভাবে প্রশ্নগুলো বুঝিয়ে দিয়েছেন। স্যার আচ্ছা, এই ক্ষেত্রে ধন্যবাদ স্যার। এই এআই বিষয়ে যখন প্রশ্ন আসে তখন আসলে আমরা এই প্রতিনিয়ত এই বিষয়গুলো ফেস করি বলে আমার এখানে কিছু প্রশ্ন আছে। মূলত এটা আমার একাডেমি সংক্রান্ত। আমার সেকেন্ড সেমিস্টারে দেখলাম একটি কোর্স আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বায়োটেকনোলজি। তো আমি চিন্তা করলাম বায়োটেকনোলজিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজটা কি। পরে আমি চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করলাম যে বায়োটেকনোলজিতে আসলে তোমার কাজটা কি। তো চ্যাটজিপিটি আমাকে সুন্দর করে বলল যে টেকনোলজি খাতগুলো কিভাবে এআই এর মাধ্যমে দিন দিন উন্নত হয়েছে, এবং আগে আমাদের যে কাজগুলো ছিল শুধু ল্যাবে রিসার্চ করা, কোনো কিছু উদ্ভাবন করা বা তথ্যগুলা অ্যানালাইসিস করা নিজেদের ম্যানুয়ালি, এখন আমরা কি করছি, এই তথ্যটা আমাদের এআই টুল ব্যবহার করে আমরা ইনপুট করে রাখছি, এই রিলেটেড ও আমাদেরকে আরো অনেক ডেটা প্রসেসিং করে দিচ্ছে। এই যে সময়ের স্বল্পতা হয়ে যাচ্ছে, বেশি সময় লাগছে না, এরপরে আমরা আরো অনেক বিস্তারিত বিষয়ে গবেষণার সুযোগ পাচ্ছি, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। তো অবশ্যই। সেজন্য হ্যাঁ আমি মনে করি যে আগামী দিনটা মনে হয় এআই এরই দিন, আমরাই আর পৃথিবীতে এক্সিস্ট করবো না, এআই থাকবে। আসলে তা না। এআই হ্যাঁ, এআই টুলগুলো অবশ্যই আমাদের লাইফটাকে ইজি করছে। যে আগে আমাদের সেই রিসোর্স গুলো ছিল না, আমাদেরকে হচ্ছে ধরেন যদি আমাদেরকে হচ্ছে 1000 পাতার বই ম্যানুয়ালি পড়তে হতো, প্রতিটা পাতার কন্টেন্ট পড়তে হতো। এআই সেটাকে নিজেরা অ্যানালাইজ করে, সামারাইজ করে একদম কোর নলেজটাকে আমাদের কাছে প্রেজেন্ট করছে। হ্যাঁ, আমাদের কাজ অনেকাংশে সহজ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো এআই অনেক জিনিসই বুঝতে পারে না। এর সবচেয়ে বড় উদাহরণ, এআই কখনো হিউম্যান রিজনিংটা বুঝতে পারবে না। একটা খুব ছোট্ট এক্সাম্পল হচ্ছে, এআই কে দিয়ে আমরা কখনো কোনো লিগ্যাল কেস বা কোর্ট রুমের কোনো ডিসিশন নিতে পারবো না, কারণ ওখানে একটা হিউম্যান ফ্যাক্টর জড়িত থাকে। আমাদের লাইফেও প্রত্যেকটা রিসার্চ ফিল্ডে একটা হিউম্যান ফ্যাক্টর জড়িত থাকে। আমরা এআই কে মোবাইলের ভিতর ইন্টিগ্রেট করে দিতে পারবো, কিন্তু সেই মোবাইলটা একটা ইউজার কিভাবে ইউজ করবে সেটা কমপ্লিটলি সেই হিউম্যান ইউজারের উপর ডিপেন্ড করে। তো এই হিউম্যান ফ্যাক্টরটাই হচ্ছে সাইবার সিকিউরিটির অনেক অনেক লুপহোল গুলো বের করে আনে, যে হ্যাঁ একটা মানুষ কিভাবে অ্যাকচুয়ালি টেকনোলজিটা পারসিভ করছে। এখন এআই টুল যদি আমরা সব ক্ষেত্রে ইউজ করা শুরু করি, সেক্ষেত্রে এই হিউম্যান টাচটা, হিউম্যান পারসেপশনটা আস্তে আস্তে বাদ করতে থাকবে, এবং এটাই হচ্ছে পরবর্তীতে একটা বড় ভ্যাকুয়াম ক্রিয়েট করবে। এই কারণে আমি মনে করি যে হ্যাঁ, এআই আমাদের লাইফে অবশ্যই ইন্টিগ্রেট হবে। এআই অবশ্যই আমাদের লাইফে অনেকাংশেই দেখা যাবে যে আমি ডে টু ডে লাইফে এখন এআই ইউজ করি, কিন্তু সেটা ওই হিউম্যান ফ্যাক্টরটাকে, হিউম্যান পারসেপশনটাকে সরাতে পারবে না। এবং রিসার্চের ক্ষেত্রেও সেটাই হবে, কারণ একটা প্রবলেম একটা মানুষ কিভাবে চিন্তা করবে সেটা এআই কখনোই রেপ্লিকেট করতে পারবে না, এবং মানুষের সেই ব্রেইন প্রসেসিং পাওয়ারটা এআই এর মধ্যে অনেকাংশেই যাবে না। তো যতক্ষণ পর্যন্ত না এআই কমপ্লিটলি একটা হিউম্যান ব্রেইনকে মিমিক করতে পারছে, ততদিন পর্যন্ত রিসার্চ ফিল্ডেও এআই এর টুল ইউজেস থাকবে, কিন্তু এআই এর সাথে সাথে হিউম্যান ক্যাপাবিলিটিরও একটা অংশ থেকে থাকবে সবসময়। স্যার এখানে আরেকটি প্রশ্ন করতে চাই, যদিও প্রশ্নটি অনেক হাস্যকর, যে আপনি যদি নিজের ছোটবেলা বা আন্ডার গ্রাজুয়েট সময়কার এই অমিত শিকদার মানে স্টুডেন্ট অমিত শিকদারকে দেখতেন, ডক্টর অমিত শিকদার না, এবং তার সামনে দাঁড়াতেন, তাহলে তাকে গবেষণা, ধৈর্য, ব্যর্থতা আর আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার বিষয়ে কি কি বলতেন? প্রফেসরদের গালি শোনার ব্যাপারে কি পরামর্শ দিতেন ধৈর্য ধরতে? এই বিষয়টা একটু যদি বলতেন। হ্যাঁ, আমাকে যদি এখন বলা হয় যে আমি 10-12 বছর আগে যখন বুয়েটে ছিলাম তখন আমাকে কি সাজেশন দিতাম, সেক্ষেত্রে আমি নিজেকে বলতাম যে হ্যাঁ, তখন একটা সিচুয়েশন ছিল, আই ওয়াজ গোয়িং ফর সিজিপিএ অল দ্য টাইম।
যে আমার মেইন লক্ষ্য ছিল প্রতি সেমিস্টারে আমার সিজিপিএ কিভাবে ভালো করা যাবে। আমাকে সেই উপদেশটাই দিতাম যে ডোন্ট গো ফর দ্য সিজিপিএ, জাস্ট লার্ন দ্য নিউ স্টাফ। যে কি তুমি যে টপিকটা পড়ছো কমপ্লিটলি বুঝে পড়ো, যে সিজিপিএ এর জন্য পড়ো না। কিন্তু স্যার আমাদের দেশে তো সিজিপিএ কে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়, যার সিজি যত হাই টিচাররাও তাকে চেনে, মানুষজনও তাকে চেনে, সেই হচ্ছে সবার উপরে। দেখা হয় না যে সে কতটুকু শিখলো বা কতটুকু জানলো, এটা কখনোই দেখা হয় না। না, এখানে মানে সিজিপিএ অবশ্যই ইম্পর্টেন্ট, আমি এগেইন বলবো সিজিপিএ কখনোই আনইম্পর্টেন্ট না, কিন্তু সিজিপিএ একজন রিসার্চারকে ডিফাইন করে না সত্যি কথা বলতে। সিজিপিএ তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিকে অ্যাকচুয়ালি ডিফাইন করতে পারে না। তো আমার মতে আমি যদি সেই আন্ডারগ্রেড লেভেলে এটা চিন্তা করতাম যে না, আমাকে আরো রিসার্চের ইনডেপথ রিসার্চের দিকে যেতে হবে উইদাউট গোয়িং ফর দ্য সিজিপিএ, লাইফ উইল বি লিটল বিট ইজিয়ার। যে আমি আসলে জানতাম যে কিভাবে রিসার্চ করতে হবে, কিভাবে আসলে ফিউচারে একজন রিসার্চার হিসেবে এস্টাবলিশ করা যাবে, সেটা আমি যদি আন্ডারগ্রেডে জানতে পারতাম, লাইফ উইল বি লিটল বিট ইজিয়ার। তো আরেকটা জিনিস হচ্ছে, আমি সবসময় বলবো যে আমরা যখন আন্ডারগ্রেডে থাকি, আমরা কাইন্ড অফ একটা সোশ্যাল বাবলের মধ্যে থাকি, যে হ্যাঁ একটা সোশ্যাল কানেকশন মেনটেন করার ট্রাই করি সবসময়, হুইচ ইজ নট অলওয়েজ নেসেসারি। তোমার যেটা করতে ভালো লাগে উইদাউট এনি ডাউট সেই কাজটা তোমরা করো। যে হ্যাঁ তোমার এই টপিকে কাজ করতে ভালো লাগছে, তো এই টপিকে স্টিক থাকবে, এই টপিকেই তুমি কাজ করবে। তোমার এই সাবজেক্টটা পড়তে ভালো লাগছে, তুমি এই সাবজেক্টেই পড়বে, এই সাবজেক্টে তুমি নিজেকে রিসার্চ হিসেবে এস্টাবলিশ করবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি বাংলাদেশে খুব কম স্টুডেন্টের মধ্যেই দেখা যায়। এটাকে আমি বলবো একটা সোসাইটাল প্রেশার ফিল করি আমরা, যে না সবাই যেটা করছে আমাকে সেটাই করতে হবে, না সেটা করতে হবে না। সো তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা করতে ভালো লাগছে সেটা করো। স্যার ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। এখন আমরা আমাদের দর্শক সারির ভিতর থেকে প্রশ্নোত্তর পর্ব শুরু করব। আমাদের দর্শকদের ভিতর থেকে অনেকেই হচ্ছে প্রশ্ন করতে আগ্রহী, যারা প্রশ্ন করতে আগ্রহী তারা হ্যান্ড রেইজ করবে এবং মিউট করে স্যারকে প্রশ্ন করবে। তো আমি এখন প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। দর্শকদের ভিতর থেকে যারা প্রশ্ন করতে আগ্রহী তারা হ্যান্ড রেইজ করে আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারে। আসলে আমরা বর্তমান সময়ে এই এআই এর উপরে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছি। আমার মনে হয় যে এআই ছাড়া যেন পড়াশোনাও হয় না। আমাদের পড়াশোনার অনেকটা অংশ জুড়ে আছে এআই। বিশেষ করে আমি এখানে আসার পরে, আমার তো করাচিতে আসে 1 মাসও হয়নি এখনো, আমি প্রথম যে ধাক্কাটা খেলাম, আমি জয়েন করেছি 1 মাস পরে, অনেকগুলা পেন্ডিং লেকচার। তো আমার প্রফেসরকে আমি বলার পরে তারা আমাকে পরামর্শ দিল যে আমি পিডিএফ গুলা দিয়ে দেবো, তুমি কমপ্লিট করো। পিডিএফ গুলা পাওয়ার পরে মনে হলো আমি কোথায় অথই সাগরে পড়ে গিয়েছি, আমার এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। তখন আমি একজন সিনিয়রের সাথে যোগাযোগ করলাম, যে বাংলাদেশি, সে আমাকে বললো আপু চ্যাট জিপিটি আছে কেন, আপনি চ্যাট জিপিটি ব্যবহার করেন। মানে সবার কাছে যেন চ্যাট জিপিটাই হয়ে গেছে উঠতে বসতে চলতে ফিরতে একটি মাধ্যম। চ্যাট জিপিটি ছাড়া যেন আমাদের কোনো কাজ হয় না। আমার মনে হয় দর্শকরা আজকে তেমন কেউ রেসপন্স করছে না। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যারের থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আর আগামীতে স্যার আমাদের সাথে যুক্ত থেকে আমাদের আরো অনেক প্রোগ্রাম পরিচালনা করতে সহযোগিতা করবে, আমরা আশাবাদী। আমরা সবসময় স্যারের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ স্যারকে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই বিজ্ঞানী.org কেও ধন্যবাদ, আর আমাদের সঞ্চালকদেরও ধন্যবাদ সুন্দর সুন্দর কোশ্চেন করার জন্য। অবশ্যই আমি ভবিষ্যতে এই বিজ্ঞানী.org এর সাথে যুক্ত থাকার জন্য খুবই আনন্দিত থাকবো, এবং যে কোনো ধরনের কোশ্চেন, যে কোনো ধরনের সহযোগিতা দরকার, মোর ইনটু দ্য সাইবার সিকিউরিটি ফিল্ড অর মাই রিসার্চ, আই উইল হ্যাপি টু হেল্প। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ সকলকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই মধ্য দিয়ে আজকে আমাদের ইন্টারভিউ সেশনটি শেষ হয়ে গেল, এবং আগামীতে আমাদের পরবর্তী যেই সেশনগুলো আছে এগুলো শিডিউল আমরা আমাদের পেজের মাধ্যমে জানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।